নিউ হরাইজন একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমরা সলিউশনের চ্যাপ্টার শিখব। সলিউশনের চ্যাপ্টার পার্ট 14টা ভিডিও হয়ে গেছে, 14 পর্যন্ত। আজকে আমরা 15 নম্বর ভিডিওতে আছি। দেখো, এখানে আমরা শিখব যে দ্রবণের হিমাঙ্ক অবনমন, এটা সম্পর্কে আমরা শিখব। দেখো, দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন সম্পর্কে আলোচনা আমরা আগের ভিডিওতে করেছি। সেখানে আমরা যে জিনিসগুলো শিখেছিলাম দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়নে, সেই সমস্ত জিনিসের রিলেটেড জিনিসগুলো এখানে লাগবে। অর্থাৎ ওখানে স্ফুটনাঙ্ক উন্নয়ন শিখেছিলাম, এখানে শিখব হিমাঙ্ক অবনমন। এবার দেখো যে স্ফুটনাঙ্ক উন্নয়নের ক্ষেত্রে কী শিখেছিলাম, যে একটা বিশুদ্ধ দ্রাবক ছিল, বিশুদ্ধ দ্রাবকে একটা অনুদ্বায়ী দ্রাব যোগ করছিলাম। অনুদ্বায়ী দ্রাব যোগ করলে যে দ্রবণটা তৈরি হচ্ছিল, সেই দ্রবণের দেখা যাচ্ছে যে স্ফুটনাঙ্ক, সেটা বিশুদ্ধ দ্রাবক যেটা ছিল তার চাইতে বেশি হয়ে যাচ্ছিল। ওটা হচ্ছিল উন্নয়ন। হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রে ঠিক এর উল্টো ব্যাপারটা হবে। অর্থাৎ বিশুদ্ধ দ্রাবক আছে, তার একটা নির্দিষ্ট হিমাঙ্ক আছে, কিন্তু সেই বিশুদ্ধ দ্রাবকে যদি সেই অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য এই দ্রাব যদি যোগ করে দিই, তখন দেখা যাচ্ছে এই দ্রবণের যে হিমাঙ্ক হবে, হিমাঙ্কটা দেখা যাচ্ছে যে বিশুদ্ধ দ্রাবকের যে হিমাঙ্ক ছিল তার চেয়ে কমে যাবে, হিমাঙ্কের অবনমন হবে। সেটা কেন হবে সেটা আমরা শিখব, এবং কিভাবে হবে সেটাও শিখব, এবং সেটাকে কিভাবে গাণিতিক রূপ দেওয়া যাবে সেটাও আমরা শিখব। এবং সেখান থেকে যে রাউল্টের সূত্র আছে, সেই রাউল্টের সূত্রগুলো কীভাবে আসবে সেটাও আমরা শিখবো এখান থেকে। তো দেখো, স্টেপ বাই স্টেপ আমরা যাব। দেখো যে দ্রবণের হিমাঙ্ক অবনমন, তাহলে দ্রবণের হিমাঙ্ক অবনমন শিখতে গেলে প্রথমে আমাদের ধরে নিতে হবে যে বিশুদ্ধ দ্রাবক থাকবে। বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে তার হিমাঙ্কটা কতটা হবে। বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক, সেটা আমরা ধরে নিচ্ছি। তাহলে ধরি, এটা আগে লেখা উচিত যে ধরি বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক। বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক কত হবে সেটা আমরা ধরে নিচ্ছি। দেখো, বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক সমান ধরে নিচ্ছি যে TF, এফ ফর ফ্রিজিং, ঠিক আছে, TF ধরে নিচ্ছি, এফ ফর ফ্রিজিং। TF ধরে নিচ্ছি বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে হিমাঙ্ক। এইবার বিশুদ্ধ দ্রাবকে আমি কিছু অনুদ্বায়ী দ্রাব যোগ করেছি, অনুদ্বায়ী দ্রাব যোগ করলে তাহলে তার হিমাঙ্ক কত হবে সেটা দেখব। তাহলে দ্রবণ তৈরি হবে, দ্রবণের হিমাঙ্ক, দ্রবণের হিমাঙ্ক সমান ধরছি TF ড্যাশ, এফ ফর ফ্রিজিং, TF ড্যাশ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দেখো যে দ্রবণের হিমাঙ্কের অবনমন হবে। তাহলে অতএব দ্রবণের মানে কমে যাবে, অবনমন মানে কমে যাবে, দ্রবণের হিমাঙ্কের অবনমনকে ডেল্টা TF দিয়ে প্রকাশ করা হয়। ডেল্টা TF, যেমনভাবে স্ফুটনাঙ্কের উন্নয়নকে ডেল্টা TB দিয়ে প্রকাশ করছিলাম, এখানে দ্রবণের হিমাঙ্কের অবনমনকে ডেল্টা TF দিয়ে প্রকাশ করা হচ্ছে। ডেল্টা TF সমান কী হবে বলো? বড় কোনটা? দ্রবণের হিমাঙ্ক কি এখন বড় হলো? না, দ্রাবকের হিমাঙ্ক কিন্তু বড়, তাই তো, কারণ এটা অবনমিত হয়েছে। তাহলে ডেল্টা TF সমান TF মাইনাস TF ড্যাশ, এটা কিন্তু আসলো আমাদের ডেল্টা TF মাইনাস TF ড্যাশ। এই পর্যন্ত আসলো। এইবার এটা কেন হলো এটা একটু আমরা শিখে নিলে আমরা এখান থেকে রাউল্টের সূত্রটায় তারপরে পরপর যাব। দেখো, দ্রবণের ক্ষেত্রে হিমাঙ্ক অবনমিত হলো কেন সেটা আমাদের শিখতে গেলে আমরা প্রথমে জানবো যে দ্রবণের হিমাঙ্ক বা বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক, অর্থাৎ হিমাঙ্কের সংজ্ঞাটা কি। হিমাঙ্ক মানে কি? আমরা জানি যে উষ্ণতায় কোনো তরল কঠিন হওয়া শুরু হয়, কোনো তরলের কঠিনীভবন শুরু হয়, সেই উষ্ণতাটাকে আমরা বলি কি? হিমাঙ্ক। এইবার এই যে হিমাঙ্কে যাচ্ছে, কোনো একটা তরল আস্তে আস্তে কঠিনে যাচ্ছে, হিমাঙ্কে যাওয়া শুরু হচ্ছে, এটা কোন শর্তে সংঘটিত হয় সেটা আমাদের দেখতে হবে। যদি আমি বিশুদ্ধ দ্রাবক হিসেবে জলকে নিই তাহলে আমাদের উদাহরণটা বুঝতে সুবিধা হবে।
জলকে আমরা দেখেছি জল লিকুইড অবস্থা থাকে, সাধারণত লিকুইড অবস্থা থাকে। এইবার সেই জলকে যদি আমি উষ্ণতা কমিয়ে দিই, জলের উষ্ণতা যদি আস্তে আস্তে কমিয়ে দিই, ফ্রিজ করি আস্তে আস্তে যদি কমিয়ে দিতে দেখা যাচ্ছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমি জলকে নিয়ে যাই, তখন দেখা যাচ্ছে যে ওই জলটা কিন্তু বরফে পরিণত হওয়া শুরু হয়। বরফে পরিণত পুরোপুরি হয়ে যায় না, বরফে পরিণত হওয়া শুরু হয়। তো যে উষ্ণতায় কঠিনীভবন হওয়া শুরু হচ্ছে সেই উষ্ণতা ওটাই হচ্ছে ওর হিমাঙ্ক। তাহলে জলের ক্ষেত্রে হিমাঙ্কটা বলছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কি? তাহলে আমি বলবো যে জল বরফে পরিণত হওয়া শুরু হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থেকে। অত ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বরফে পরিণত হওয়া শুরু হচ্ছে। যদি আরও আস্তে আস্তে টেম্পারেচার কমাই, কঠিনীভবন আরও দ্রুত হবে। তাহলে শুরু হচ্ছে যেটা, সেটাই হচ্ছে তার হিমাঙ্ক। এবার দেখো এখানে সত্য, আবার যে বলি সত্যটা কি এখানে আছে। সত্য হচ্ছে যে জল যেটা তরল অবস্থায় ছিল তার যে বাষ্পচাপ, তরল অবস্থায় জলের যে বাষ্পচাপ এবং কঠিন হয়ে গিয়েছে যে আইসটা তৈরি হয়েছে, বরফটা তৈরি হয়েছে, তার যে বাষ্পচাপ, কঠিন অবস্থায় বাষ্পচাপ এবং তরল অবস্থার বাষ্পচাপ, দুটো বাষ্পচাপকে সমান হতে হবে। যে উষ্ণতায়, অর্থাৎ হিমাঙ্কের সঙ্গে আমরা একটু ঘুরিয়ে বলতে পারি, যে উষ্ণতায় কোনো একটি দ্রাবকের ক্ষেত্রে আমি বলছি, কোনো একটি দ্রাবকের তরল অবস্থার বাষ্পচাপ এবং কঠিন অবস্থার বাষ্পচাপ যদি সমান হয়ে যায়, তখন সেই উষ্ণতাকেই বলা হচ্ছে ওই দ্রাবকের হিমাঙ্ক। এবার এটাই যদি আমি দ্রবণের জন্য যদি আমি হিমাঙ্ক বলি, তাহলে সেই একই রকমভাবে দ্রবণের মধ্যে দেখা যাচ্ছে যে এমন একটা দ্রাব দিয়েছি সেটা হিমাঙ্কে যাবে না, কিন্তু যে দ্রাবক নিয়ে দ্রবণটা তৈরি হয়েছে সেই দ্রাবকটা হিমাঙ্কে পৌঁছাবে। তাহলে দ্রবণের ক্ষেত্রে একই সংজ্ঞা, যে উষ্ণতায় কোনো দ্রবণের মধ্যে যে বিশুদ্ধ দ্রাবকটা আছে সেই দ্রাবকের কঠিনীভবন হওয়া শুরু হয়, সেই উষ্ণতাকেই বলা হচ্ছে ওই দ্রবণের হিমাঙ্ক। এবার দেখো এটা আমরা একটু ডিটেলসে বুঝি, সংজ্ঞাটা মুখে বললাম, একটু উদাহরণ দিয়ে বুঝি। দেখো একটা বিশুদ্ধ দ্রাবক ছিল, এই পাত্রের মধ্যে বিশুদ্ধ দ্রাবক ছিল, পাত্রের মাথায় ঢাকনা দিয়ে একটা চাপা দেওয়া ছিল যাতে বাষ্পগুলো কোনোভাবে বেরিয়ে না যেতে পারে। এবার আমি এটাকে ফ্রিজ করেছি, এটাকে উষ্ণতা কমিয়ে দিয়েছি, এটাকে ফ্রিজ করে টেম্পারেচার কমিয়ে দিয়ে এটাকে হিমাঙ্কে নিয়ে গিয়েছি। ধরো জলের ক্ষেত্রে যদি আমি ধরি, এটা যদি এক্সাম্পল হিসেবে জল ধরি, তাহলে এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিয়ে গিয়ে দেখলাম যে এখানে এটা ফ্রিজ হয়ে গিয়েছে। অর্থাৎ এই জলের তরল অবস্থার যে বাষ্পচাপটা ছিল, এই তরল অবস্থার যে বাষ্পচাপ, এই যে বাষ্পগুলো গিয়ে জমা হয়ে ওপরে গিয়ে যে চাপটা দিচ্ছিল এবং এই জলটা কঠিন হয়ে যে বাষ্পচাপটা দিচ্ছিল, সেই বাষ্পচাপ দুটো সমান হবে। অর্থাৎ কি বললাম, যে তরল অবস্থার বাষ্পচাপ এটা সমান হয়ে যাবে কঠিন অবস্থার বাষ্পচাপ। এই দুটো সমান হবে। এইবার এটা তো গেল বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে। এবার বিশুদ্ধ দ্রাবকে যদি আমি কোনো অনুদ্বায়ী দ্রাব যোগ করে দিলে তখন সেটা দ্রবণ তৈরি হয়ে গেল। এটা ভালো করে বুঝবে, তখন সেটা দ্রবণ তৈরি হয়ে গেল। এবার দ্রবণের ক্ষেত্রে আমরা কি জানি? দ্রবণের ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে বিশুদ্ধ দ্রাবকের চাইতে দ্রবণের বাষ্পচাপ কিন্তু সবসময় কমায়। অর্থাৎ বিশুদ্ধ দ্রাবক যখন নিয়েছিলাম তখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আসলে তরল অবস্থা বাষ্পচাপ এবং কঠিন অবস্থা বাষ্পচাপ সমান হয়ে যাচ্ছিল। এইবার যেই দ্রবণ হয়ে গিয়েছে, যখন আমি একটা অনুদ্বায়ী দ্রাব যোগ করে দিয়েছি, ধরো চিনি যোগ করে দিয়েছি জলের মধ্যে, তখন সেটাকে যদি ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই নিয়ে যাই, তখন কি তরল অবস্থার বাষ্পচাপ এবং কঠিন অবস্থার বাষ্পচাপ সমান হবে? তখন কিন্তু সমান হবে না। কারণটা হচ্ছে তরল অবস্থায় যে বাষ্পচাপটা থাকবে সেখানে কিন্তু দ্রবণটা উপস্থিত থাকবে। সেখানে দ্রবণটা উপস্থিত থাকবে। আর কঠিন অবস্থায় যে বাষ্পচাপটা থাকবে সেখানে কিন্তু দ্রবণ স্থিত অর্থাৎ দ্রবণের মধ্যে অবস্থিত
বিশুদ্ধ যে দ্রাবকটা আমি নিয়েছিলাম, সেই দ্রাবকটা কিন্তু থাকবে। এইবার লক্ষ্য করে দেখো, এর যে দ্রাবকটা যেটা আছে জল, এই দ্রাবকের কিন্তু বাষ্পচাপ বেশি আর দ্রবণের বাষ্পচাপ কিন্তু কম। তাহলে দুজনের বাষ্পচাপ সমান হচ্ছে না ওই সেম ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচারে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। আর দুজনের সমান হলো না, কারণ সমান হয় না আমরা জানি, আগেও আমরা শিখেছি। ফলে আমাদের যেহেতু সমান হচ্ছে না, তাহলে আমাদের করতে হবে বাষ্পচাপ সমান করতে হবে। যে কোনো উপায় সমান করতে গেলে কী করতে হবে? উষ্ণতা কমাতে হবে, কারণ এইটা বেশি হয়ে গিয়েছে, এর যে বাষ্পচাপ সেটা বেশি হয়ে গিয়েছে। তাহলে ওর বাষ্পচাপ কমাতে গেলে কী করবো? ওর উষ্ণতা কমিয়ে দেবো। যে কোনো জিনিসে বাষ্পচাপ কমাতে গেলে উষ্ণতা কমিয়ে দিতে হয়, বাষ্পচাপ বাড়াতে গেলে উষ্ণতা বাড়িয়ে দিতে হয়। তাহলে তখন দ্রবণস্থিত দ্রাবক এর বাষ্পচাপটা আমাদের কমিয়ে দিতে হবে। কমিয়ে তো দেওয়া সম্ভব না বাষ্পচাপ ডাইরেক্টলি, আমরা উষ্ণতা কমিয়ে দেবো। তখন দেখা যাচ্ছে 0 থেকে আরও নিচের দিকে আসবো। আমি একটা উদাহরণস্বরূপ নিচ্ছি, দেখা গেলো -9 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা চলে এলাম। এই -9 ডিগ্রি সেন্টিগ্রেডে যেই চলে এলাম, তখন এই দ্রবণস্থিত যে দ্রাবকটা ছিল জলের বাষ্পচাপ সেটা কমে গেল। কমে গিয়ে দ্রবণের বাষ্পচাপের সঙ্গে দ্রাবকের বাষ্পচাপটা সমান হয়ে গেল। দুজন যেই সমান হয়ে গেল, তখনই কিন্তু ওটা হিমাঙ্কে পৌঁছে গেল। অর্থাৎ জলের মধ্যে যে চিনি দিয়েছি, তখন যে -9 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে গিয়ে দেখা যাচ্ছে যে জলের মধ্যে যে চিনি দিয়ে যে দ্রবণটা তৈরি করেছি, ওখানে জলের কঠিনীভবন হওয়া শুরু হয়েছে। চিনি কিন্তু কঠিন হবে না, ওখানে কঠিনীভবন হওয়া শুরু হবে না। চিনির হিমাঙ্ক আলাদা, ওখানে জলটা কঠিন হওয়া শুরু হবে -9 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে মেন যে ব্যাপার সেটা এখান থেকে কী বুঝলে? সেটা বুঝলে যে দ্রবণ থাকবে, দ্রাবক থাকবে। দ্রাবকটা কী দ্রাবক? বিশুদ্ধ দ্রাবক কিন্তু না। দ্রবণের মধ্যে যে দ্রাবকটা আছে, যেমন জল আছে, সেইটার বাষ্পচাপ দ্রবণের চাইতে বেশি হয়। আমাদের সেটার বাষ্পচাপটা কমাতে হবে। কমাতে গেলে উষ্ণতা কমাতে হবে। উষ্ণতা আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কমিয়ে দিলাম, -9-এ আনলাম। দেখা যাচ্ছে এর বাষ্পচাপটা কমে গেল, কমে গিয়ে দ্রবণের বাষ্পচাপের সঙ্গে সমান হয়ে গেল। ফলে হিমাঙ্কের অবনমন হলো। তাহলে বিশুদ্ধ দ্রাবকে কোনো অনুদ্বায়ী দ্রাবক যোগ করলে ওর হিমাঙ্কের কিন্তু সবসময় অবনমন হবে, এটা মাথায় রাখবে। তাহলে এটাই আসছে কিন্তু যে দ্রবণে হিমাঙ্কের অবনমন ΔTF সমান TF - TF'। এবার এখান থেকে আমরা রাউল্টের সূত্রটা শিখব। দেখো, রাউল্টের সূত্র এখান থেকে কী ছিল? আমরা স্ফুটনাঙ্কের উন্নয়নের ক্ষেত্রে যে রাউল্টের সূত্র পড়েছিলাম, ঠিক সেই রকম ধরনেরই এখানে সূত্রটা। স্ফুটনাঙ্কের উন্নয়নে যেমন রাউল্টের সূত্র পড়েছিলাম, ঠিক সেই রকম ধরনের রাউল্টের সূত্র, একদমই একই। দেখো, ওখানে যেমন 2টো সূত্র পড়েছিলাম রাউল্টের, এখানে আমরা রাউল্টের 2টো সূত্র পড়ব। এটা হচ্ছে রাউল্টের প্রথম সূত্র। রাউল্টের প্রথম সূত্র। দেখো, রাউল্টের প্রথম সূত্রটা কি? খুব সিম্পল সূত্র। বলছে ΔTF অর্থাৎ দ্রবণের হিমাঙ্কের যে অবনমনের মান, সেইটা সমানুপাতিক হবে দ্রবণের মোলালিটির সঙ্গে। দ্রবণের মোলালিটি এর সঙ্গে সমানুপাতিক। যেখানে এমটাকে বলবে দ্রবণের মোলালিটি। ΔTF সমানুপাতিক M। সমানুপাতিক সাইন তুলতে গেলে একটা ধ্রুবক আসে, তাহলে কি আসবে? বা ΔTF সমান, এখানে একটা ধ্রুবক আসবে, সেটা হচ্ছে KF গুণ M। যেখানে KFটাকে বলা হচ্ছে ক্রায়োস্কোপিক ধ্রুবক, এই নামটা দেওয়া হয়েছে ক্রায়োস্কোপিক ধ্রুবক।